সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সলভ ক্লাসে। আমি ডক্টর মোহাম্মদ মাহফুজ হাসান, বিডিএস পাশ করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে 2013-14 সেশন। এখন এমএস ফেজ এতে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে। চলুন তাহলে আমাদের আজকের সলভ ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের টপিক ছিল এসবিএ পেপার 2। সবগুলো এসবিএ প্রশ্ন ছিল। মনে রাখতে হবে এফসিপিএস পার্ট 1 এন্ট্রান্স পরীক্ষায় আমাদের এসবিএ তে ভালো মার্ক সিকিউর করা খুবই জরুরি। কেননা এসবিএ যেহেতু 2 মার্ক করে ক্যারি করে এবং এফসিপিএস এ যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, সেই ক্ষেত্রে আমরা এসবিএ যত বেশি ভালো করতে পারবো তত আমাদের উপর পাশ করার চান্সটা বেড়ে যাবে। সো এসবিএ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। চলুন শুরু করা যাক। নর্মালি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা যখন 3 পেপারে হতো, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি, পেপার 2 ছিল প্যাথোলজি। সো ওই রিলেটেড টপিকগুলোকে আমরা আপনাদের পড়ার সুবিধার্থে এখনও 1, 2, 3 ভাবে ভাগ করে নেই, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। কিন্তু মেইন পরীক্ষায় প্রশ্ন সব একসাথেই আসবে এবং 50টা ফিজিওলজি, 50টা অ্যানাটমি, 50টা প্যাথোলজি এরকম নাও আসতে পারে, কম বেশি আসতে পারে। তারপরেও একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া নিয়ে সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে পড়া উচিত। আমাদের প্রথম প্রশ্ন ছিল, ইন অ্যান ইন্ডিভিজুয়াল হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস ইজ সিক্রেটেড ফ্রম 2 ডিফারেন্ট গ্ল্যান্ডস? টেস্টোস্টেরন, বাইল, এডিএইচ, সোমাটোস্ট্যাটিন, প্যারাথরমোন। একটা মানুষে একই হরমোন 2টা ডিফারেন্ট গ্ল্যান্ড থেকে আসে, কোনটা? সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন, ইনহিবিটরি হরমোন। যেখানে সোমাটোস্ট্যাটিনটা আসে আমাদের স্টোমাক থেকে, সোমাটোস্ট্যাটিনটা আসে আমাদের হচ্ছে প্যানক্রিয়াস থেকে, আর গ্রোথ হরমোন, ইনহিবিটরি হরমোনটা আসে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি বা থ্যালামাস থেকে আসে আমাদের। মনে রাখতে হবে টেস্টোস্টেরন যদিও মেল এবং ফিমেল দুই বডিতেই পাওয়া যায়, মেলে আসে হচ্ছে টেস্টিস থেকে, ফিমেলে আসে ইউটেরাস থেকে, কিন্তু একটা ইন্ডিভিজুয়ালে টেস্টোস্টেরন 2টা গ্ল্যান্ড থেকে আসে না। যেটা ফিমেলে আসে সেটা হচ্ছে প্রোজেস্টেরন, ইউটেরাস এবং ওভারি 2টা থেকেই আসে প্রোজেস্টেরন। বাট টেস্টোস্টেরন একই হিউম্যান বিইংয়ে 2টা অর্গান থেকে আসে না, যেটা আসে সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন, ইনহিবিটরি হরমোন। অন দ্য আদার হ্যান্ড বাইল কোনো হরমোনই না, বাইল হচ্ছে এক ধরনের এনজাইম, যেটা হচ্ছে লিভার প্রডিউস করে এবং সিক্রেট হয় বাইল থেকে। গ্রোথ হরমোন অ্যাক্টস অন বোনস, কার্টিলেজ, বোন ম্যারো, লিভার, প্যানক্রিয়াস। গ্রোথ হরমোন মূলত কার উপর কাজ করে? লিভারের উপর। আমরা সবাই জানি গ্রোথ হরমোন ওভারঅল বডি গ্রোথটাকে নিয়ন্ত্রণ করলেও সে সরাসরি বডি গ্রোথ করে না। গ্রোথ হরমোন একটা ট্রপিক হরমোন, যে কিনা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে কাজ করে গিয়ে লিভারের উপর। লিভার থেকে সিক্রেশন হয় সোমাটোমেডিন সি বা IGF-1, আর এই IGF-1 টোটাল বডির গ্রোথটাকে কন্ট্রোল করে। হুইচ অফ দ্য ফলোয়িং মেটাবলিক অ্যাবনর্মালিটি মে কজ নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস? ডায়াবেটিস ইনসিপিডাস করতে পারে নিচের কে? হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। হাইপোক্যালেমিয়াতে আমরা ডায়াবেটিস ইনসিপিডাস বা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস পেতে পারি। যে 2টা মেটাবলিক কন্ডিশন আমাদের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস করতে পারে, তার একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া আর একটা হচ্ছে হাইপারক্যালসেমিয়া। আর মনে রাখবেন যে কোনো ধরনের অ্যাসিডোসিসে আমরা হাইপারক্যালেমিয়া পাবো। ডিরেক্ট কেমিক্যাল স্টিমুলাই অফ ফ্রি নার্ভ এন্ডিংস। ফ্রি নার্ভ এন্ডিংকে কোন কোন কেমিক্যাল ডিরেক্টলি স্টিমুলেট করতে পারে? বা যদি উল্টা করে বলি, এই প্রশ্নের আরেকটা ভাবে আসতে পারে ডিরেক্ট কেমিক্যাল স্টিমুলাই অফ পেইন। আমরা জানি পেইনের নার্ভ এন্ডিং গুলো হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। সো প্রশ্ন দুইভাবেই আসতে পারে, ডিরেক্ট কেমিক্যাল স্টিমুলাই অফ পেইন অথবা ডিরেক্ট কেমিক্যাল স্টিমুলাই অফ ফ্রি নার্ভ এন্ডিং। কোনটা?
পটাশিয়াম আয়ন। ওকে, আমরা জানি আমাদের পেইনের ডিরেক্ট কেমিক্যাল স্টিমুলাইগুলো হচ্ছে পটাশিয়াম আয়ন, অ্যাসিটালকোলিন, সেরোটোনিন, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, ল্যাকটিক অ্যাসিড, প্রোটিওলাইটিক এনজাইম এগুলো। আর ইনডাইরেক্ট কি কি আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড সাবস্টেন্স পি। রেফার্ড পেইন ইজ ক্যারিড বাই এ আলফা ফাইবার, এ ডেল্টা ফাইবার, বি ফাইবার, সি ফাইবার, এ বিটা ফাইবার। নিচের কে রেফার্ড পেইন ক্যারি করে? সি ফাইবার, এক্স্যাক্টলি। আমাদের যে সোমাটিক পেনগুলো আছে নর্মালি সেগুলো হচ্ছে এ ডেল্টা ফাইবার ক্যারি করে, কিন্তু রেফার্ড পেনগুলো ক্যারি করে হচ্ছে আমাদের সি ফাইবার। In Brown-Sequard syndrome, there is extensive sensory loss due to damage of Brown-Sequard syndrome কোন ট্র্যাক্টে ড্যামেজের জন্য আমরা সেম সাইডে এক্সটেন্সিভ সেন্সরি লস পাই? অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ট্র্যাক্ট অফ গল, পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। ট্র্যাক্ট অফ গল এবং ট্র্যাক্ট অফ বার্ডাক, এই দুইটা ড্যামেজে ব্রাউন সিকুয়ার্ড সিন্ড্রোমে আমরা সেম সাইডে এক্সটেন্সিভ সেন্সরি লস পাই। Metabolic acidosis with normal anion gap is found in renal tubular acidosis, diabetic ketoacidosis, aspirin poisoning, lactic acidosis, chronic kidney disease। নিচের কোন কন্ডিশনে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস নর্মাল অ্যানায়ন গ্যাপ পাবো? রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। বাকি কন্ডিশন যেগুলো আছে এর মধ্যে নর্মাল অ্যানায়ন গ্যাপ উইথ মেটাবলিক অ্যাসিডোসিস পাই আমরা রেনাল টিবিউলার অ্যাসিডোসিস, ডায়রিয়া, স্মল বাওয়েল ফিস্টুলা, থেরাপিউটিক ইনফিউশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড অর হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলা। মেটাবলিক অ্যাসিডোসিস উইথ ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ, এন্ডোজেনাস অ্যাসিড লোড অথবা এক্সোজেনাস অ্যাসিড লোড, দুইটা কন্ডিশনই পেতে পারি। এন্ডোজেনাস অ্যাসিডের মধ্যে আছে হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, স্টারভেশন কিটোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস এবং রেনাল ডিজিজ বা সিকেডি। শর্ট ফর্ম মনে রাখবো আমরা ডিএসএলআর, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, স্টারভেশন কিটোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ডিজিজ বা সিকেডি। আর এক্সোজেনাস অ্যাসিড লোডের মধ্যে হচ্ছে অ্যাসপিরিন পয়জনিং অথবা মেথানল পয়জনিং। এই কন্ডিশনগুলোতে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস উইথ ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ পাবো। এই জিনিসগুলো মাথায় ক্লিয়ার আইডিয়া নিয়ে যাওয়া উচিত, নয়তো পরীক্ষার হলে আপনি আসলে হিসাব করে বের করাটা খুবই টাফ বিষয়, যে কখন বাড়ে কখন কমে, এই মানে তখন বাতাসের মধ্যে হাত রাইতে হয়। সো একদম ক্লিয়ার আইডিয়া নিয়ে যেতে হবে এগুলা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনমেজার্ড ক্যাটায়ন অফ আওয়ার বডি? কিটোনস, গামা গ্লোবিউলিন, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন। আমরা জানি আমাদের বডিতে কিছু মেজারেবল ক্যাটায়ন আছে, মেজারেবল অ্যানায়ন আছে, কিছু আনমেজারেবল ক্যাটায়ন আছে, কিছু আনমেজার্ড অ্যানায়ন আছে। এর মধ্যে কোনটা আমাদের এদের মধ্যে আনমেজার্ড ক্যাটায়ন? যদিও আমরা জানি প্রোটিনগুলো হচ্ছে অ্যানায়ন, শুধুমাত্র গামা গ্লোবিউলিন সে হচ্ছে ক্যাটায়ন। আমাদের আনমেজার্ড ক্যাটায়নের মধ্যে আছে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং গামা গ্লোবিউলিন। আনমেজার্ড অ্যানায়নের মধ্যে আছে প্লাজমা প্রোটিন, সালফেট, ফসফেট, ল্যাকটেট এবং কিটোনস। আর বাকি মেজার্ড অ্যানায়ন হচ্ছে আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম। এছাড়া মেজার্ড ক্যাটায়ন হচ্ছে আমাদের ক্লোরাইড এবং হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কজেস ইনফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন ইনটু সেল? নিচের কোনটা সেলে পটাশিয়াম ইনফ্লাক্স করায়? গ্লুকাগন, এপিনেফ্রিন, অ্যাসিডোসিস, নর এপিনেফ্রিন, বিটা ব্লকার। সেলে পটাশিয়াম ইনফ্লাক্স করায় কে? এপিনেফ্রিন। সেলে পটাশিয়াম ঢুকতে হেল্প করে আমাদের হচ্ছে ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যালকালোসিস, বিটা অ্যাগোনিস্ট বা এপিনেফ্রিন এবং আলফা ব্লকার। আর সেল থেকে পটাশিয়াম ইফ্লাক্স করায় হচ্ছে গ্লুকাগন, ইসিএফ হাইপারসমোলারিটি, অ্যাসিডোসিস, আলফা অ্যাগোনিস্ট বা নর এপিনেফ্রিন এবং বিটা ব্লকার। সো
যে সমস্ত জিনিস সেলে পটাশিয়াম ইনফ্লাক্স করায় এরা আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে ব্যবহার করতে পারি। এক্সাম্পল অফ কাউন্টার ট্রান্সপোর্ট ফাউন্ড ইন নেফ্রন। আমাদের বডিতে কো ট্রান্সপোর্ট আছে, কাউন্টার ট্রান্সপোর্ট আছে, বা যদি আমরা বলি সিমপোর্ট এবং অ্যান্টিপোর্ট আছে। নিচের কোনটা শুধুমাত্র নেফ্রনে পাওয়া যায়? কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। বাকিদের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যেটা, সেটা হচ্ছে কো ট্রান্সপোর্ট বা সিমপোর্ট। সোডিয়াম 2 ক্লোরাইড পটাশিয়াম, এটাও একটা কো ট্রান্সপোর্ট। সোডিয়াম পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, কিন্তু এটা সব সেলেই পাওয়া যায়, শুধুমাত্র নেফ্রনে এরকম না। সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এটা শুধুমাত্র নেফ্রনে পাওয়া যায়। আর সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, এটা হচ্ছে এক ধরনের সিমপোর্ট। এসবিএতে মাল্টিপল ট্রু আনসার থাকতে পারে, বাট কোনটা সবচেয়ে বেশি ট্রু সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সবসময়। গ্লুকোজ এন্টার্স ইন্টু কার্ডিয়াক মাসল ভায়া। কার্ডিয়াক মাসলে গ্লুকোজ ঢুকতে কোন চ্যানেলটা হেল্প করে? SGLT1, GLUT1, GLUT4, GLUT5, SGLT2। GLUT4, কেননা আমরা জানি এই সবগুলা রিসেপ্টরের মধ্যে শুধুমাত্র GLUT4 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, বাকি সবাই ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট। আর এই ইনসুলিন ডিপেন্ডেন্ট GLUT4 কোথায় কোথায় আছে? স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এবং অ্যাডিপোস টিস্যু। অর্থাৎ এই সমস্ত সেলে গ্লুকোজ প্রবেশের জন্য আপনার ইনসুলিন দরকার। Which of the following ion is freely permeable through cell membrane? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ফসফেট আয়ন, ক্যালসিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। সেল মেমব্রেন দিয়ে ফ্রিলি পারমিয়েবল কে? পটাশিয়াম। মনে রাখতে হবে পটাশিয়াম আয়ন হচ্ছে আমাদের সেল মেমব্রেন দিয়ে ফ্রিলি পারমিয়েবল, যেখানে সোডিয়াম আয়ন কিছুটা রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিকশন এবং ফ্রি পারমিয়েশন, এটার জন্যই আমাদের যে নেগেটিভ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেটা মেনটেন হয়, যেটা বর্ণনা করা আছে গিবস ডোনান ইফেক্টে। জেনারেলাইজড ইচিং মে বি সিন ইন। নিচের কোন কন্ডিশনে আমরা বডিতে জেনারেলাইজড ইচিং পাবো? কোলানজিওকার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হেমোলাইটিক অ্যানিমিয়া, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। কোলানজিওকার্সিনোমা, কেননা আমরা জানি কোলানজিওকার্সিনোমা আমাদের বডিতে অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করতে পারে, এবং জেনারেলাইজড ইচিং হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা কমন ফিচার। বাকিদের মধ্যে হেপাটোসেলুলার কার্সিনোমা আমাদের হেপাটোসেলুলার জন্ডিস করে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি জন্ডিস বা এটার সাথে রিলেটেড না। হেমোলাইটিক অ্যানিমিয়া করে, হেমোলাইটিক জন্ডিস করে, এবং হেপাটোস হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন করে হচ্ছে লিভার সিরোসিস। Most important enzyme for digestion of protein in small intestine: pepsin, elastase, peptidase, carboxypeptidase, trypsin। স্মল ইন্টেস্টাইনে প্রোটিন ডাইজেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কে? ট্রিপসিন। Which of the following is hydrolyzed by HCl in stomach? Glucose, sucrose, fructose, galactose, maltose। সুক্রোজ। স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড সুক্রোজকে হাইড্রোলাইজ করে হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করে। Which of the following cells in kidney senses the concentration of sodium ion? Podocytes, mesangial cells, granular cells, macula densa, juxtaglomerular cell। কিডনির কোন সেলটা সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনটাকে সেন্স করতে পারে? ম্যাকুলা ডেন্সা।
hormone that increases GFR, angiotensin 2, epinephrine, norepinephrine, prostaglandin, dopamine. GFR বাড়ায় কে? ডোপামিন। এদের মধ্যে অ্যাঞ্জিওটেনসিন 2 জিএফআর বাড়ায়ও না কমায়ও না, সে বেসিক্যালি জিএফআর কমাটাকে প্রিভেন্ট করে। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এরা জিএফআর কে কমায়, বাড়ায় না। প্রোস্টাগ্ল্যান্ডিন যদিও জিএফআর বাড়ায়, বাট প্রোস্টাগ্ল্যান্ডিন কোনো হরমোন না, প্রোস্টাগ্ল্যান্ডিন একটা ইকোসানয়েড। আর ডোপামিন এ হচ্ছে বেসিক্যালি আমাদের জিএফআর কে বাড়ায়। সাবস্টেন্সেস পার্শিয়ালি রিঅ্যাবজর্বড ইন কিডনি: ওয়াটার, ভিটামিন, গ্লুকোজ, অ্যাসিটোঅ্যাসিটেট, অ্যামাইনো অ্যাসিড। নিচের কোনটা পার্শিয়ালি রিঅ্যাবজর্ব হয়, অর্থাৎ ফুললি রিঅ্যাবজর্বড হয় না? ওয়াটার। বাকি যারা আছে, যেরকম হচ্ছে গ্লুকোজ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিটোঅ্যাসিটেট, ভিটামিন, এরা সব কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়ে যায়। আর পার্শিয়ালি রিঅ্যাবজর্ব হয়ে হচ্ছে ওয়াটার এবং ক্লোরাইড আয়ন। The muscle that is involved in both forceful expiration and inspiration: pectoralis major, transversus thoracis, external intercostal, serratus anterior, serratus posterior. বোথ ফোর্সফুল এক্সপিরেশন এবং ইন্সপিরেশনে কোন মাসল ইনভলভ থাকে? সেরাটাস পোস্টেরিয়র। এর দুই ধরনের হেড, দুই দিকে কাজ করে। সেরাটাস পোস্টেরিয়রের যে সুপিরিয়র ফাইবার সেটা কাজ করে ফোর্সফুল ইন্সপিরেশনে, এবং যে ইনফিরিয়র ফাইবার সেটা কাজ করে ফোর্সফুল এক্সপিরেশনে। এছাড়া পেক্টোরালিস মেজর কাজ করে আমাদের ফোর্সফুল ইন্সপিরেশনে, সেরাটাস অ্যান্টেরিয়রও কাজ করে ফোর্সফুল ইন্সপিরেশনে, ট্রান্সভার্সাস থোরাসিস কাজ করে ফোর্সফুল এক্সপিরেশনে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল কাজ করে কোয়াইট ইন্সপিরেশনে। এটা একটা চার্ট আকারে দেখবেন আপনাদের শিটে দেওয়া আছে। ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিদিং at the end of expiration, rate of airflow is greatest, intra-alveolar pressure is highest, intrapleural pressure is highest, intrapulmonary pressure is lowest, intraesophageal pressure is lowest. নর্মাল কোয়াইট ব্রিদিং এ এট দ্য এন্ড অফ এক্সপিরেশনে আমরা কি পাই? ইন্ট্রাপ্লুরাল প্রেশার হাইয়েস্ট থাকে। ইন্ট্রাপ্লুরাল এবং ইন্ট্রাইসোফেজিয়াল এই দুইটা প্রেশারই থাকে হাইয়েস্ট এট দ্য এন্ড অফ এক্সপিরেশন। রেট অফ এয়ার ফ্লো গ্রেটেস্ট হয় মিড এক্সপিরেশনে, ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশার হাইয়েস্ট থাকে মিড এক্সপিরেশনে, ইন্ট্রাপালমোনারি প্রেশার লোয়েস্ট থাকে এটাও মিড এক্সপিরেশনে। এছাড়া ইন্ট্রাইসোফেজিয়াল এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশার লোয়েস্ট থাকে হচ্ছে এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন। FEV1 is more sensitive index in diagnosis of: নিচের কোনটা ডায়াগনোসিসে FEV1টা মোর সেন্সিটিভ ইন্ডেক্স, অর্থাৎ FEV1 দিয়ে আমরা ভালো করে এটা যাচাই করতে পারবো? পালমোনারি ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েকটেসিস, সার্কয়েডোসিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমরা জানি FEV1 is a more sensitive index in diagnosis of obstructive lung disease than restrictive lung disease, অর্থাৎ যে সমস্ত লাং ডিজিজ হচ্ছে অবস্ট্রাকটিভ সেগুলা FEV1 দিয়ে মোর সেন্সিটিভলি বা মোর অ্যাকিউরেটলি ডায়াগনোস করা যায় রেস্ট্রিকটিভের চাইতে। এখানে অপশনে যা ছিল ব্রঙ্কিয়াল অ্যাজমা বাদে বাকি সবাই হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। Which of the following clotting factor is found in serum? Factor 1, factor 2, factor 7, factor 8, factor 5. সেরামে কোনটা পাওয়া যায়? সেরাম এবং প্লাজমা দুইটার কিন্তু একটা পার্থক্য দেওয়া আছে আপনাদের শীটে, পার্থক্যটা ভালো করে মনে রাখবেন। সেরাম আর প্লাজমা কিন্তু এক জিনিস না। সেরামে আমরা ফ্যাক্টর 7টা পাবো, কেননা বাকি সমস্ত ফ্যাক্টর যেগুলো আছে, এই চারটা ফ্যাক্টর, ফ্যাক্টর 1, 2, 5, 8, এরা ইউজড আপ হয়ে শেষ হয়ে যায়। এই চারটা বাদে বাকি সবগুলা ফ্যাক্টর আমরা সেরামে পাবো।
কন্ডিশনস কজিং হাই ইএসআর, হাই রাইজ অফ ইএসআর অ্যান্ড সিআরপি। নিচের কোন কন্ডিশনে ইএসআরও বাড়বে, সিআরপিও বাড়বে? অ্যানিমিয়া, rheumatic fever, nephrotic syndrome, pregnancy, recovery state of infectious disease. Rheumatic fever, হাই ইএসআর কিন্তু সিআরপি নর্মাল, এগুলা পাই আমরা অ্যানিমিয়া, নেফ্রোটিক সিনড্রোম, প্রেগনেন্সি এবং রিকভারি স্টেজ অফ ইনফেকশাস ডিজিজ। এগুলাতে ইএসআর যদিও বাড়বে কিন্তু সিআরপি নর্মাল থাকবে। এছাড়া আরেকটা প্রশ্ন আপনাদের প্রায়ই আসে, যেটা হচ্ছে কন্ডিশন কজিং ভেরি হাই রাইজ অফ ইএসআর। মনে রাখবেন, হাই রাইজ অফ ইএসআর এর সাথে যদি কোনো অ্যাডজেক্টিভ যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আপনাদের শিটে যে সবগুলা কজ দেওয়া আছে তার মধ্যে যেগুলো বোল্ড অক্ষরে দেওয়া আছে, এই চারটা নাম বোল্ড অক্ষরে দেওয়া আছে: টিউবারকুলোসিস, রিউমেটিক ফিভার, মাল্টিপল মায়োলোমা এবং প্রেগন্যান্সি। এই কন্ডিশনগুলো ভেরি হাই রাইজ অফ ইএসআর করে, সেই ক্ষেত্রে শুধু এগুলাই ট্রু হবে, বাকিগুলা না। যদি শুধুমাত্র হাই রাইজ অফ ইএসআর বলে তাইলে ওই সবগুলা ট্রু, কিন্তু যখনই হাই রাইজ অফ ইএসআর এর সাথে কোনো ধরনের অ্যাডজেক্টিভ যুক্ত থাকবে তখনই শুধুমাত্র এই চারটা ট্রু হবে: টিবি, রিউমেটিক ফিভার, মাল্টিপল মায়োলোমা, প্রেগন্যান্সি। In peripheral blood film, neutrophil hypersegmentation is seen in iron deficiency anemia, hemolytic anemia, megaloblastic anemia, hyposplenism, anemia of chronic disease. নিউট্রোফিল হাইপারসেগমেন্টেশন আমরা কখন পাবো? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা পিবিএফ এ টার্গেট সেল পাই অথবা পেন্সিল সেল পাই। হেমোলাইটিক অ্যানিমিয়াতে পাই আমরা হাইঞ্জ বডিজ, পাইট সেল এবং সিকেল সেল। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে পাই নিউট্রোফিল হাইপার সেগমেন্টেশন। আদার যেগুলা আছে, মেগা ক্যারিওসাইট, তারপর হচ্ছে আপনার নর্মোক্রমিক, নর্মোসাইটিক, ওইটা আলাদা, বাট কোন কোন সেল পাই এটা একটু মাথায় রাখেন। হাইপোস্প্লেনিজমে আমরা পাই হাওয়েল জলি বডিস এবং পেপেনহাইমার বডিস। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে আমরা পাই নর্মোক্রমিক অর মাইল্ডলি হাইপোক্রমিক আরবিসি। Effect of parasympathetic stimulation on heart: positive chronotropic effect, positive inotropic effect, refractory period remains unchanged, prolongation of refractory period, increase AV conduction velocity. যদি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেটেড হয় সেই ক্ষেত্রে হার্টে আমরা কি পাবো? প্রোলংগেশন অফ রিফ্র্যাক্টরি পিরিয়ড। মনে রাখতে হবে, ইনোট্রপিক কথাটার মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, ক্রোনোট্রপিক কথাটার মানে হচ্ছে হার্ট রেট। যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় হার্ট রেটও কমে, ফোর্স অফ কন্ট্রাকশনও কমে, এভি কন্ডাকশন ভেলোসিটিও কমে এবং রিফ্র্যাক্টরি পিরিয়ডটা প্রোলংগেশন হয়। সিম্প্যাথেটিকে হয় উল্টা। সিম্প্যাথেটিক স্টিমুলেশন হইলে হার্ট রেট বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, এভি কন্ডাকশন ভেলোসিটি বাড়বে, কিন্তু রিফ্র্যাক্টরি পিরিয়ডটা আনচেঞ্জড থাকবে। Which of the following delays passing of impulse from the atria to the ventricle? SA node, AV bundle, bundle of His, Purkinje fiber, AV node. AV node, good. SA node যেখানে হচ্ছে নর্মাল কার্ডিয়াক ইম্পালসটা জেনারেট করে, AV node সেখানে হচ্ছে ডিলেস পাসিং দ্য ইম্পালস ফ্রম দ্য অ্যাট্রিয়া টু দ্য ভেন্ট্রিকল। এভি বান্ডেল অথবা বান্ডেল অফ হিজ দুটো একই জিনিস, ট্রান্সমিট ইম্পালস ফ্রম অ্যাট্রিয়া টু দ্য ভেন্ট্রিকল। পার্কিনজি ফাইবার এটা হচ্ছে ট্রান্সমিট ইম্পালস টু অল পার্টস অফ দ্য ভেন্ট্রিকলস। Most permeable portion of microcirculation is arterial, meta-arterial, capillaries, post-capillary venules, small arteries. আমরা জানি মাইক্রোসার্কুলেশনের চারটা অংশ থাকে: আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। এর মধ্যে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস হচ্ছে মোস্ট পারমিয়েবল পোর্শন অফ মাইক্রোসার্কুলেশন। Among metabolic pathways of mitochondria, which of the following is anabolic?
মাইটোকন্ড্রিয়াতে যে সমস্ত মেটাবলিক পাথওয়ে হয় এর মধ্যে অ্যানাবলিক কোনটা? বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, টিসিএ সাইকেল, রেসপিরেটরি চেইন, লাইপোজেনেসিস, কিটোজেনেসিস। মাইটোকন্ড্রিয়াতে যে সমস্ত মেটাবলিক পাথওয়ে হয় তার মধ্যে শুধুমাত্র কিটোজেনেসিসটা হচ্ছে অ্যানাবলিক, বাকি সব হচ্ছে ক্যাটাবলিক। যেরকম বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, টিসিএ সাইকেল, রেসপিরেটরি চেইন এটসেট্রা এটসেট্রা। লাইপোজেনেসিস মাইটোকন্ড্রিয়াতে হয় না, লাইপোজেনেসিস হয় হচ্ছে সাইটোপ্লাজমে। রেট লিমিটিং এনজাইম অফ গ্লাইকোলাইসিস। প্রত্যেকটা রেট লিমিটিং এনজাইমকে আলাদা করে একটা পেজে লিখে ফেলবেন যাতে শেষবার দেখে যেতে পারেন। গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং এনজাইম কে? ফসফোফ্রুক্টোকাইনেজ। এখানে অ্যান্সারটা আসতেছে না হয়তো। বাকিদের মধ্যে ফসফোফ্রুক্টোকাইনেজ হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস রেট লিমিটিং এনজাইম। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ হচ্ছে এইচএমপি শান্টের রেট লিমিটিং এনজাইম। গ্লাইকোজেন ফসফোরাইলেজ এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিসের জন্য, এবং গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের রেট লিমিটিং এনজাইম। ইসেনশিয়াল গ্লুকোজেনিক অ্যাসিড অ্যান্ড কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, লিউসিন, লাইসিন, আর্জিনিন। নিচের কোনটা ইসেনশিয়াল এবং বোথ গ্লুকোজেনিক অ্যান্ড কিটোজেনিক? ট্রিপ্টোফ্যান। মনে রাখতে হবে আপনাদের অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে, আমরা জানি ক্লাসিফিকেশন কি ধরনের আছে, কিছু আছে গ্লুকোজেনিক, কিছু আছে কিটোজেনিক, কিছু আছে বোথ। আবার এর মধ্যে কিছু আছে ইসেনশিয়াল, কিছু আছে নন ইসেনশিয়াল। এর মধ্যে বোথ গুলো একটু যথেষ্ট গুরুত্ব দিয়ে মনে রাখবেন। যেরকম নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বোথ আছে শুধু একটাই, সেটা হচ্ছে টাইরোসিন। আর ইসেনশিয়ালের মধ্যে আছে হচ্ছে তিনটা: আইসোলিউসিন, ফিলাইন অ্যালানিন এবং হচ্ছে ট্রিপ্টোফ্যান। শর্ট ফর্ম মনে রাখতে পারেন আইটিপি দিয়ে। ল্যামিনা লিমিটেন্স লাইন্স দা। ল্যামিনা লিমিটেন্স একটা স্ট্রাকচার, এটা নিচের কোন অংশটাকে লাইনিং করে? টুথ সকেট, এনামেল প্রিজম, ডেন্টিনাল টিবিউলস, ডেন্টিনো এনামেল জাংশন, ইন্টাররেডিকুলার বোন। ল্যামিনা লিমিটেন্স লাইন করে হচ্ছে আমাদের ডেন্টিনাল টিবিউলসকে। সরি, আসলে স্ক্রিনটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে মতো জুমটা বেশি হয়ে গেছে, এজন্য হচ্ছে আপনাদের অ্যান্সারগুলো চোখে আসতেছে না। ল্যামিনার লিমিটেন্স হচ্ছে আমাদের ডেন্টিনাল টিবিউলসকে লাইন করে। A patient came to you with spasm of wrist and thumb. During examination, you observed ipsilateral contraction of facial muscles by tapping the facial nerve. This tapping was done at. একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার হচ্ছে রিস্টে এবং থাম্বে হচ্ছে স্পাজম হচ্ছে, মাসল স্পাজম হচ্ছে, এবং আপনি এক্সামিন করতে গিয়ে দেখলেন তাকে হচ্ছে যদি আপনি ফেশিয়াল নার্ভে হচ্ছে ট্যাপিং করেন, তার ইপসিল্যাটারাল মানে এক সাইডে মাসল কন্ট্রাকশন হয়। এই ফিচারগুলো আমরা কোন কন্ডিশনে পাই নর্মালি?
আমরা পাই হচ্ছে টিটানিতে বা হাইপোক্যালসেমিক কন্ডিশনে। ওকে, সো টিটানির ক্ষেত্রে আমরা এই ইপসিল্যাটেরাল মাসল কন্ট্রাকশনের যে টেস্টটা, এটা করতে হলে কোন জায়গাটায় ট্যাপ করতে হয়? ম্যান্ডিবুলার কন্ডাইল, চিন, রেমাস অফ ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, জাইগোমেটিক আর্চ। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে যদি আমরা হচ্ছে ট্যাপিং করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ইপসিল্যাটারাল কন্ট্রাকশন অফ দ্য ফেশিয়াল মাসল পাবো। Hydroxylation of vitamin D is inhibited by thyroxine, phosphatidone, calcitonin, estrogen, প্যারাথরমোন। ভিটামিন ডি এর হাইড্রক্সিলেশন কে ইনহিবিট করে? ইনহিবিট করে হচ্ছে আমাদের ফসফেটায়ন, থাইরক্সিন সেটা ডিক্রিজ করে কিন্তু ইনহিবিট করে না। বাকি ক্যালসিটোনিন, ইস্ট্রোজেন, প্যারাথরমোন এরা সবাই ভিটামিন ডি এর হাইড্রক্সিলেশনকে ইনক্রিজ করে। হরমোন দ্যাট মেনটেইন ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস: ইস্ট্রোজেন, থাইরক্সিন, গ্রোথ হরমোন, ক্যালসিট্রায়ল, কর্টিসল। মনে রাখতে হবে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস যখনই আসবে তখনই তিনটা হরমোনের নাম শুধু মাথায় রাখবেন: প্যারাথরমোন, ভিটামিন ডি এবং ক্যালসিটোনিন। বাকি যদি হোমিওস্ট্যাসিস না থাকে বা হচ্ছে ইসেনশিয়াল কথাটা না থাকে, যদি বলে হচ্ছে হরমোনস দ্যাট হ্যাভ রোল ইন ক্যালসিয়াম মেটাবলিজম বা ক্যালসিয়াম ব্যালেন্স ইন আওয়ার বডি, সেই ক্ষেত্রে আপনি ওই তিনটা বাদেও বাকি যে 4-5টা নাম আছে সেদের ট্রু দিতে পারেন। কিন্তু যখনই ইসেনশিয়াল বা হচ্ছে হোমিওস্ট্যাসিস এই ধরনের কথা আসবে, অ্যান্সার হবে শুধু তিনটা: প্যারাথরমোন, ভিটামিন ডি এবং ক্যালসিটোনিন। এই ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে আমাদের ক্যালসিট্রায়ল বা ভিটামিন ডি। Which of the following does not contain any collagen fiber? Cellular cementum, pulp, acellular cementum, intertubular dentin, peritubular dentin। নিচের কোন স্ট্রাকচারে কোনো কোলাজেন ফাইবার থাকে না? ইন্টারটিবিউলার ডেন্টিন। মনে রাখতে হবে আমাদের বডির কিছু নন কোলাজেনাস স্ট্রাকচার মানে হার্ট টিস্যু আছে, এর মধ্যে একটা হচ্ছে এনামেল, আরেকটা হচ্ছে ইন্টারটিবিউলার ডেন্টিন। বাকি সবারই কোলাজেন ফাইবার থাকে, যেরকম হচ্ছে সিমেন্টাম বলেন, পাল্প বলেন, সবারই হচ্ছে, এবং নর্মাল ডেন্টিন বলেন, সবারই কোলাজেন ফাইবার থাকে। শুধুমাত্র এনামেল এবং ইন্টার পেরিটিবিউলার ডেন্টিন এদের মধ্যে হচ্ছে কোনো কোলাজেন ফাইবার থাকে না। ইন্টারটিবিউল হচ্ছে দুইটা টিবিউলের মাঝখানে, আর পেরিটিবিউল হচ্ছে টিবিউলকে লাইন করে যে ডেন্টিনটা সেটা। সো পেরিটিবিউলার ডেন্টিনে আমাদের কোনো কোলাজেন ফাইবার থাকে না। ইন এইজিং অফ পাল্প, হুইট শিফ অ্যাপিয়ারেন্স ইজ রিলেটেড টু? হুইট শিফ অ্যাপিয়ারেন্স কার সাথে রিলেটেড পাল্প এজিং এ? ওডন্টোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, কোলাজেন ফাইবার। ওডন্টোব্লাস্ট। এজ চেঞ্জ অফ পাল্পে একটা কমন ফিচার হচ্ছে ওডন্টোব্লাস্ট হুইট শিফ অ্যাপিয়ারেন্স, বা গমের যে খোসা, এই খোসার আকার ধারণ করে, অর্থাৎ ভেতরে ভ্যাকিউল তৈরি হয় অনেকগুলা। হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেলস প্রমোট ক্যারিস ফরমেশন? ফ্লুরাইড, কপার, কার্বনেট, পাইরোফসফেট, স্ট্রনশিয়াম। ক্যারিস ফরমেশনটাকে প্রমোট করে কে? স্ট্রনশিয়াম। এছাড়া সরি, কার্বনেট। আমাদের হচ্ছে ফ্লুরাইড, কপার, পাইরোফসফেট, স্ট্রনশিয়াম, এরা সবাই হচ্ছে আমাদের ক্যারিস ফরমেশনটাকে প্রিভেন্ট করবে। কিন্তু যদি আমাদের দাঁতের বা এনামেল সারফেসে যদি কার্বনেট কন্টেন্টের পরিমাণ বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ক্যারিসটা সাসেপ্টিবিলিটি বেড়ে যায়। এবং এই কার্বনেট কন্টেন্ট সবচেয়ে বেশি থাকে কোথায়? ডেন্টিনো এনামেল জাংশনে।
The principal collagen fiber of dentinal pulp is ডেন্টিনাল পাল্পের প্রিন্সিপাল কোলাজেন ফাইবার কোনটা? প্রিন্সিপাল কোলাজেন ফাইবার অফ ডেন্টাল পাল্প ইজ টাইপ 3 এবং লেস অ্যামাউন্টে টাইপ 1 এবং টাইপ 6 থাকে, যেখানে অন্য সব হার্ড টিস্যু যেরকম হচ্ছে বোনস, তারপর হচ্ছে আমাদের ডেন্টিন, সিমেন্টাম, সবগুলোতে টাইপ 1 হচ্ছে মেইন কোলাজেন ফাইবার, কিন্তু ডেন্টিনাল পাল্পে টাইপ 3 কোলাজেন ফাইবার হচ্ছে মেইন কোলাজেন ফাইবার। During pulpal inflammation, sensory C fibers are stimulated and it increases the release of that causes vasodilation. পালপাল ইনফ্লামেশনে যখন সেন্সরি সি ফাইবারগুলো স্টিমুলেটেড হয়, তখন সেটা কি রিলিজ করে যা আমাদের ভ্যাসোডাইলেশন করে ইনিশিয়ালি? প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন, থ্রম্বোক্সিন A2, হিস্টামিন, সাবস্টেন্স পি। ইনফ্লামেশনে সেন্সরি সি ফাইবার যদি স্টিমুলেটেড হয়, সবার প্রথমে কোনটা রিলিজ হচ্ছে যেটা ভ্যাসোডাইলেশন শুরু করে? সাবস্টেন্স পি। মনে রাখতে হবে, বাকি যারা আছে ওরাও ইনফ্লামেশনে থাকে, কিন্তু ওরা সাবস্টেন্স পি এর পরে আসে। শুরুতে সি ফাইবার স্টিমুলেশনের কারণে সাবস্টেন্স পি রিলিজ হয়, যেটা ভ্যাসোডাইলেশন করে, এরপরে বাকিরা আসে। Which of the following is present in higher concentration in normal pulp? Prostaglandin I2, prostaglandin E2, prostaglandin F2 alpha, thromboxane A2, substance P. নর্মাল পাল্পে আমরা হায়ার কনসেন্ট্রেশনে কোনটা পাই? প্রোস্টাগ্ল্যান্ডিন I2। মনে রাখতে হবে নর্মাল পাল্পে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং থ্রম্বোক্সেন A2 দুইটাই থাকে, কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন I2টা কনসেন্ট্রেশন হায়ার থাকে। আর পেইনফুল পাল্পে আমরা বেশি পাই হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং F2 আলফা। ভিটামিন দ্যাট ক্যান ক্রস ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার: ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি 12, ভিটামিন সি, ভিটামিন কে। এদের মধ্যে ভিটামিন এ হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে, বাকিরা পারে না। In first trimester of pregnancy, drug that may cause cleft palate of the fetus: warfarin, tetracycline, retinoid, carbamazepine, dexamethasone। ফার্স্ট ট্রাইমেস্টারের প্রেগনেন্সিতে নিচের কোন ড্রাগটা খেলে বাচ্চার ক্লেফ প্যালেট হওয়ার সম্ভাবনা থাকে? ডেক্সামিথাসন। যেখানে ওয়ারফারিন হচ্ছে ফেটাল ওয়ারফারিন সিনড্রোম করে, টেট্রাসাইক্লিন করে হচ্ছে ডেন্টাল এনামেল হাইপোপ্লাসিয়া, রেটিনয়েড বা ভিটামিন এ করে হচ্ছে হাইড্রোসেফালাস, কার্বামাজেপিন ক্রেনিওফেশিয়াল অ্যান্ড লিম্ব অ্যাবনর্মালিটিস করতে পারে, ডেক্সামিথাসোন এবং ট্রাইমিথোপ্রিম এরা হচ্ছে ক্লেফট প্যালেট করতে পারে। Which of the following antibiotic is an enzyme inducer? Ciprofloxacin, metronidazole, chloramphenicol, rifampicin, macrolides। নিচের কোনটা এনজাইম ইনডিউসার হিসেবে কাজ করে? রিফাম্পিসিন। মনে রাখতে হবে যত ধরনের অ্যান্টিবায়োটিক আছে, রিফাম্পিসিন বাদে বাকি সবাই হচ্ছে এনজাইম ইনহিবিটর। রিফাম্পিসিন হচ্ছে এনজাইম ইনডিউসার হিসেবে কাজ করে কার সাথে? ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে এনজাইম ইনডিউসিং করে সে আনপ্ল্যান্ড কন্ট্রাসেপশন, আনপ্ল্যান্ড কনসিভ করাতে পারে, অর্থাৎ কন্ট্রাসেপশন ফেইলিয়ার হয়। জিপি পয়েন্টস বা গাটাপারচা পয়েন্টস আর স্টেরিলাইজড উইথ অটোক্লেভ, ইথিলিন অক্সাইড, গ্লাস বিট স্টেরিলাইজেশন, আল্ট্রাভায়োলেট রে, সোডিয়াম হাইপোক্লোরাইট। গাটাপারচা নিচের কোনটা দিয়ে আমরা স্টেরিলাইজ করি? সোডিয়াম হাইপোক্লোরাইট। মনে রাখতে হবে গাটাপারচা আমরা প্রথমে
5.2% সোডিয়াম হাইপোক্লোরাইডে 1 মিনিট ডিপ করে রাখতে হবে, তারপর সেটা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে রিন্স করে তারপর ড্রাই করে নিতে হবে। অপটিমাম ডায়ামিটার ফর গ্লাস বিডস ইন গ্লাস বিড স্টেরিলাইজেশন: 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার, 0.1 মিলিমিটার। গ্লাস বিড স্টেরিলাইজারে আমরা যে গ্লাস বিড বা কাচের গোল্লাগুলা ব্যবহার করি, এই গোলকগুলোর সর্বোচ্চ ডায়ামিটার কত হতে পারবে? 1 মিলিমিটার। এর চেয়ে বেশি হলে যেটা হবে, এদের মাঝখানের গ্যাপ অনেক বেড়ে যাবে। তখন রিমার ফাইল বা এই ধরনের ছোট জিনিস, চিকন জিনিস যেগুলো আমরা ইনসার্ট করব, সেগুলা প্রত্যেকটা সারফেস এই গ্লাস বিডের সংস্পর্শে আসবে না, ফাঁকা ফাঁকা থেকে যাবে। এর ফলে দেখা যাবে ঠিক মতো স্টেরিলাইজ হচ্ছে না। সো ম্যাক্সিমাম 1 মিলিমিটার বা তার চেয়ে নিচে হইতে হবে ডায়ামিটার, অর্থাৎ এর চেয়ে ছোট হইতে হবে, এর চেয়ে বড় হওয়া যাবে না গ্লাস বিড। অপটান্ডেন্টস দ্যাট অ্যাক্ট বাই প্যারালাইজিং দ্য সেন্সরি নার্ভ এন্ডিংস: আমরা যে হচ্ছে ডেন্টাল সেন্সিটিভিটি, ডেন্টিনাল হাইপার সেন্সিটিভিটি প্রিভেন্ট করার জন্য যে অপটান্ডেন্টগুলো ব্যবহার করি, সেখানে কয়েকটা মেকানিজম আছে। তার মধ্যে সেন্সরি নার্ভ এন্ডিংগুলোকে প্যারালাইজ করে কোনটা? ফেনল। মেকানিজমগুলো কি কি? একটা মেকানিজম হইতে পারে পেনিট্রেশন অফ ডেন্টিনাল নার্ভ ফাইবার অ্যান্ড ব্লকিং নার্ভ ইম্পালস, অর্থাৎ নার্ভ ফাইবারগুলোকে পেনিট্রেট করে ইম্পালসটাই বন্ধ করে দেয়, যেরকম ক্লোভ অয়েল, ইউজিনল, ডেন্টানল, এগুলা। প্যারালাইজ দ্য সেন্সরি নার্ভ এন্ডিং: ফেনল, ক্যাম্ফোর, ম্যানথল, বেনজাইল অ্যালকোহল, আমরা যেটা সিএমসিপি ব্যবহার করি, ক্যাম্ফোরেটেড প্যারাক্লোরোফেনল। এছাড়া প্রিসিপিটেটিং প্রোটিন, অর্থাৎ আমাদের হচ্ছে জিঞ্জিভাল ক্রেভিকুলার ফ্লুইডে বা স্যালাইভাতে যে সোডিয়াম ক্লোরাইড থাকে, তার সাথে এরা রিয়াকশন করে ওই ডেন্টিনাল টিবিউলের উপর প্রিসিপিটেট বা উপর একটা আস্তর তৈরি করে, যার ফলে ডেন্টিনাল টিবিউলটা ব্লক হয় এবং হচ্ছে সাময়িকভাবে আমরা একটা সেন্সিটিভিটি থেকে রিলিফ পাই, যেরকম হচ্ছে সিলভার নাইট্রেট এবং জিঙ্ক ক্লোরাইড। আদার্স আরেকটা আছে যেটা হচ্ছে ডেস্ট্রয়িং দ্য নার্ভাস টিস্যু, নার্ভ টিস্যুটাকে একদম ডেস্ট্রয় করে দেয়, যেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। অ্যাসিলারেটর ইন টাইপ 3 ডেন্টাল স্টোন: টাইপ 3 ডেন্টাল স্টোনে অ্যাসিলারেটর হিসেবে কে কাজ করে? আলফা হেমিহাইড্রেট, বিটা হেমিহাইড্রেট, বোরাক্স, পটাশিয়াম সালফেট, সিলিকা। এদের মধ্যে পটাশিয়াম সালফেট হচ্ছে টাইপ 3 ডেন্টাল স্টোন বা হার্ড প্লাস্টারের অ্যাসিলারেটর বা রিয়াকশনটাকে বাড়াইতে কাজ করে। বাকিদের মধ্যে হচ্ছে আলফা হেমিহাইড্রেটটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট, যেটা পরবর্তীতে বিটা হেমিহাইড্রেটে কনভার্ট হয়। বোরাক্স রিটার্ডার হিসেবে কাজ করে, যাতে আমরা মিক্সিং টাইম এবং ওয়ার্কিং টাইম বেশি পাই। পটাশিয়াম সালফেট এটি অ্যাসিলেটর হিসেবে কাজ করে। সিলিকা টাইপ 3-তে থাকে না, সিলিকা থাকে টাইপ 5-এ, যেটাতে হচ্ছে আমাদের হাই স্ট্রেংথ হাই এক্সপানশন দরকার হয়। রিফ্রেক্টরি ম্যাটেরিয়াল হিসেবে থাকে যাতে আমরা কাস্টিং করতে পারি। বন্ডিং এজেন্ট শুড নট বি অ্যাপ্লাইড অন এ ব্লিচড সারফেস ফর অ্যাট লিস্ট, টুথ হোয়াইটেনিং বা ব্লিচিং করার পর যদি আমাদের হচ্ছে কোনো ভিনিয়ার বা কম্পোজিট করতে হয়, সেই ক্ষেত্রে ওই দাঁতে কতদিন পর্যন্ত আমরা কোনো বন্ডিং এজেন্ট ব্যবহার করতে পারবো না? বা কতক্ষণ? 1 ঘন্টা, 1 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস। ব্লিচ করা দাঁতে ফর অ্যাটলিস্ট 7 ডেজ বা ফর অ্যাটলিস্ট 1 উইক আমরা কোনো বন্ডিং করতে পারবো না। In amalgam alloys, which of the following controls the reaction between silver and mercury? Silver, copper, মার্কারি, জিঙ্ক, টিন। নিচের কোনটা সিলভার এবং মার্কারির যে রিয়াকশন সেটা কন্ট্রোল করে? টিন। বাকি সিলভার হচ্ছে আমাদের মেজর এলিমেন্ট, যেটা হচ্ছে অ্যালয়টাকে হোয়াইটেন করে। কপার হচ্ছে স্ট্রেংথ বাড়ায়। কিছু কিছু অ্যালয় মিক্সে প্রি অ্যামালগামেশন হিসেবে হচ্ছে আমাদের মার্কারি অ্যাড করা থাকে,
যেটা হচ্ছে আরো র্যাপিড রিয়াকশন করে। জিঙ্ক মূলত স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, অর্থাৎ যে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় সেটাকে সে এনগালফ করে ফেলে। আর টিন হচ্ছে বেসিক্যালি আমাদের সিলভার এবং মার্কারির মধ্যে রিয়াকশনটা কন্ট্রোল করে। টিন না থাকলে সিলভার মার্কারির রিয়াকশনটা এত র্যাপিড হইতো যে আমরা ঠিকমতো কাজই করতে পারতাম না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ থার্মোসেটিং রিজিড ইমপ্রেশন ম্যাটেরিয়াল? ইমপ্রেশন ম্যাটেরিয়ালে আমরা ক্লাসিফিকেশন জানি, থার্মোসেটিং আছে, থার্মোপ্লাস্টিক আছে, রিজিড আছে, আর ইলাস্টিক আছে। সেই ক্ষেত্রে থার্মোসেটিং রিজিড কোনটা? জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট। ইমপ্রেশন কম্পাউন্ড হচ্ছে আমাদের থার্মোপ্লাস্টিক রিজিড, অ্যালজিনেট হচ্ছে থার্মোসেটিং কিন্তু ইলাস্টিক, এগার এগার হচ্ছে থার্মোপ্লাস্টিক কিন্তু ইলাস্টিক, পলিসালফাইড থার্মোসেটিং এবং ইলাস্টিক, জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট থার্মোসেটিং এবং রিজিড। থার্মোসেটিক আর থার্মোপ্লাস্টিকের পার্থক্যটা হচ্ছে আমরা জানি রিয়াকশন হলে সেখান থেকে এক ধরনের হিট প্রোডাকশন হয়। যে সমস্ত প্রোডাক্ট কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি থার্মোসেটিং, যেরকম অ্যালজিনেট, জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট, এগুলা, তারপর হচ্ছে পলিসালফাইড বা হচ্ছে সিলিকন, এগুলো রিয়াকশনের মাধ্যমে সেট হয়ে যায় এবং এগুলোকে রিভার্স করা যায় না। যেগুলো থার্মোপ্লাস্টিক এদেরকে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে বারবার ব্যবহার করা যায়। এরকম টেম্পারেচার বাড়াইলে এরা গলে নরম হয়ে যাবে, ইমপ্রেশন নিলাম, ঠান্ডা করলাম, আবার শক্ত হয়ে যাবে, কাজ শেষ, আবার যদি আমরা হিট দিই আবার এটা গলে যাবে। এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আসন্ন পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। ইনশাল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কোনো টপিক বা যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে লিখবেন, আমরা চেষ্টা করবো অবশ্যই অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। সালামু আলাইকুম।